জনপ্রিয়তার নিরিখে যখন কোনো ব্যক্তি মানুষ প্রায় মিথ হয়ে ওঠেন, তার সমস্ত গুণাবলী সমষ্টিগতভাবে তার একটি ভাবমূর্তি রচনা করে দেয়, অর্থাৎ পৃথক পৃথক গুণগুলির স্বতন্ত্র সামগ্রিক মূর্তির উদ্ভাসে আবৃত হয়ে পড়ে। সঙ্গীতের সঙ্গে উত্তম কুমারের নিবিড় সংশ্লেষ তার প্রতিভার এমনই এক অবগুণ্ঠিত দিক। শ্রোতা এবং গায়ক দুই পরিচয়েই সঙ্গীতের প্রতি তার আনুগত্যের প্রমাণ করে। শ্রবণের সুখের সঙ্গে তিনি প্রকাশের উদ্দীপনা যুক্ত করেছিলেন। আজকের ভিডিওতে আপনাদের বলবো মহানায়ক উত্তম কুমারের সঙ্গীত শিক্ষার অজানা কাহিনী। বাড়িতে তার খুব যে একটা গানের আবহ ছিল তা নয়, তবে উত্তম ভ্রাতা তরুণ কুমারের কাছে জানা যায় ওনাদের মায়ের গলা ছিল অসাধারণ। কখনো কখনো গানও গাইতেন। বাবাও এসরাজ বাজাতে পারতেন। হয়তো বাবা মার ওই সামান্য প্রচেষ্টায় সন্তানের মনে প্রভাব ফেলেছিল। উৎপন্ন হয়েছিল সঙ্গীতের প্রতি অনুরাগ। প্রথম দু একটা হালকা গান কণ্ঠে পরখ করে নেওয়ার পর উত্তম কুমার মনোনিবেশ করেন রবীন্দ্রনাথের গানে। শৈলেন কর্মকারের কাছে বেশ কয়েকটি গান শিখে নেন। গানের ঝুলি আকারে প্রকারে বড় না হলেও উত্তমের দুঃসাহসের অভাব ছিল না। ওই সামান্য রসদ আর অসামান্য আত্মবিশ্বাসে ভরসা করে আসরেও গান গাইতেন তিনি। বলা বাহুল্য, উদীয়মান শিল্পীর দুর্ভাগ্য তাকেও রেহাই দেয়নি। উত্তম নিজেই তার অভিজ্ঞতার কথা শুনিয়ে গেছেন। মনে পড়ে একদিন এক অনুষ্ঠানের কথা। অনুষ্ঠানে আমি গায়ক হিসেবে আমন্ত্রিত। বারবার শুধু অনুষ্ঠানের কর্তৃপক্ষদের কাছে ধর্ণা দিয়ে চলেছি, শুধু স্তোক বাক্য, বসুন এবার আপনার প্রোগ্রাম দেব। একজনের পর একজন প্রোগ্রাম শেষ করে চলে যেতে লাগলেন, অথচ আমার আর ডাক পড়ে না। তবুও সেদিন আমি বিন্দুমাত্র উত্তেজিত হইনি, ব্যথাও পাইনি। সূচনায় গানের প্রতি অনুরাগী ছিল অকৃত্রিম প্রেরণা। পরবর্তীকালে একটা প্রয়োজনের তাগিদও দেখা দেয়। সিনেমায় গানের কোনো সিকোয়েন্স চিত্রায়িত বা পিকচারাইজ করার সময় অভিনেতা বা অভিনেত্রী যদি গানটি নিজেই গাইতে পারেন, তাহলে কোথাও কোনো অসঙ্গতি থাকে না। অন্যথায়, অর্থাৎ যেখানে নেপথ্যশিল্পী কণ্ঠদান করেন এবং সিনেমার চরিত্রকে শুধুমাত্র ঠোঁট নাড়াতে হয়, সেখানে অনেক সময় দুটির সাযুজ্য আনা কঠিন হয়ে যায়। এ কারণেই অতীত দিনের বহু অভিনেতা অভিনেত্রী চর্চা করে গান গাওয়ার ক্ষমতা আয়ত্ত করতেন। কানন দেবী, কেএল সাইগাল, পাহাড়ি সান্যাল, রবীন মজুমদার, অসিত বরণ প্রমুখ শিল্পী গান এবং অভিনয় দুটি বিষয়েই খ্যাতিমান ছিলেন। ওনাদেরই পদাঙ্ক অনুসরণ করার সংকল্প নেন উত্তম কুমার। শিক্ষাগুরু হিসেবে নিদান বন্ধু বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন করেন। উদ্দেশ্য রাগ সঙ্গীতে সম্পৃক্ত হওয়া। হঠাৎ আপনাকে বেছে নেওয়ার কারণ? এই প্রশ্নে উত্তম কুমারের সঙ্গীত গুরু নিদান বন্ধু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পাড়ায় সবাই আমায় চিনত, সেই সুবাদেই উত্তম আমায় জানত। উনি কিভাবে অ্যাপ্রোচ করেন? কিভাবে আবার সোজা এসে বলল আমি গান গাইতে চাই। তা আমি জবাব দিলাম, গাইতে চাইলেই তো আর হয় না, শুধুমাত্র গলা থাকলেও হয় না, রেওয়াজ করতে হবে, শিখতে হবে, নইলে গলা দাঁড়াবে না। উত্তম যখন বলল আমি তো আপনার কাছে শিখতেই এসেছি, তখন আমি ওর গানের গলা পরখ করে দেখার জন্যে তখনই একটা গান শোনাতে বলেছিলাম। কী গান উনি গেয়েছিলেন মনে আছে আপনার? হ্যাঁ, সত্য চৌধুরীর জনপ্রিয় সেই গানটি, পৃথিবী আমারে চায়। বুঝলাম সম্ভাবনা আছে, শেখাতে রাজি হয়ে গেলাম। আনুমানিক 18 বছর বয়স থেকেই উত্তম কুমার তার সঙ্গীত শিক্ষা শুরু করে। বোধহয় 1945-46 হবে। উত্তম আমার কাছে তালিম নেওয়ার সঙ্গে সঙ্গে গানও শেখাতো ভবানীপুরেই মনোরমা মিউজিক ইনস্টিটিউশনে। ওখানে ওর উত্তরকালের স্ত্রী গৌরী দেবীও গান শিখতে আসতেন। গৌরী ওর কাছে আধুনিক বাংলা গান ও রবীন্দ্রসঙ্গীত শিখত। ওদের ভালোবাসার সূত্রপাত সেই মনোরমা মিউজিক ইনস্টিটিউশন থেকেই। উত্তম কুমারকে আপনি কোথায় গান শেখাতেন? ওনার বাড়িতে? কখনো আমার বাড়িতেও আসতো, কখনো আমায় ওর বাড়িতেও টেনে নিয়ে যেত। ওদের ওখানে গেলে ওর মা আমায় না খাইয়ে ছাড়তেন না। মা যেমন ভালো মানুষ ছিলেন, তেমনই ছিলেন অতিথি বৎসল। আপনি কী ধরনের গানের পাঠ দিয়ে শুরু করেছিলেন? ক্লাসিক্যাল, ছোট ছোট খেয়াল, গলা তৈরির জন্য সরগম, তাল সবই অভ্যাস করাতাম। অনেক কটা রাগও শিখেছিল, ইমন, বেহাগ, বাগেশ্রী, মালখোস, ছায়ানট, কেদারা। ক্রমশই রাগরাগিনী সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হয়ে ওঠে উত্তম কুমার। সুর লয় বিষয়ে কান তৈরি হয়ে যায়। উত্তমবাবু কি ছাত্র হিসেবে সিরিয়াস ছিলেন? প্রথম দিকটা ছিল, পরে যখন ফিল্মে নাম খ্যাতি বাড়তে লাগলো তখন ওটাই তার ধ্যান জ্ঞান হয়ে উঠল। তখন কি করে আর ক্লাসিক্যাল গানের চর্চা হবে? স্বভাবতই ভাটা পড়ে গেল। তবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে যোগ রেখেছিল। রেকর্ড, রেডিও থেকে গান তুলে নিত। আমার কাছে শেখার সময় আমি উত্তমকে গানে সুর করার ব্যাপারেও উৎসাহ দিতাম। একটা গানের অর্ধেক সুর করে বাকিটা সম্পূর্ণ করার ভার ওর ওপর দিয়ে দিতাম। খুব বুঝে শুনে কাজটা করত। নিজের উৎসাহে পাড়ার লুনার ক্লাবের প্রভাত ফেরির গানেও সুর করেছিল উত্তম কুমার। কাল তুমি আলেয়া ছবির সুর করে পরবর্তীকালে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল সে।
আপনার সুর করা গান উত্তমবাবু কোথায় কখন গেয়েছেন? অনেক জায়গায়, অনেক ফাংশানে। একবার স্টার থিয়েটারের একটা নাটকেও গিয়েছিল। নাটকটার নাম কি যেন, ঝড় এলো বোধহয়, এমন কিছু একটা। উত্তম কুমার ছিলেন এক স্ট্রিট ডান্সারের ভূমিকায়। গান গেয়েছিল আশা বলে একটি মেয়ের সঙ্গে ডুয়েট। মেয়েটি দু চার কলি গাইছে আর উত্তম একই ধুয়ো শোনাচ্ছে। যেমন মেয়েটি গাইল, ঘরকন্যা করব না আর, হব ফিল্ম স্টার। উত্তম জবাব দিল, আমার তবে বাধা চাকরি মিউজিক ডিরেক্টর। যতবার উত্তম গলা দিচ্ছে ততবার দর্শকের দল হৈ হৈ করে উঠছে। স্টেজে পয়সা পর্যন্ত ছুড়ে দিয়েছিল। কুড়িয়ে বাড়িয়ে 50 টাকা হয়েছিল। ওই টাকায় আমাদের খাওয়া দাওয়া করিয়েছিল উত্তম কুমার। উত্তম কুমার মোট কত বছর আপনার কাছে শিখেছেন? 5 বছর। আগেই বলেছি, প্রথম দিকের উদ্দীপনা, অভিনয় খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে স্তিমিত হয়ে পড়ে। আমি ওকে ভালো তানপুরা করে দিয়েছিলাম। ওরই বাড়িতে রাখা থাকতো, তবে নিয়মিত বসতে পারতো না। কোনো দিন হয়তো তানপুরাটা নিয়ে মিনিট 10 বসলো, কোনো দিন তাও পারল না। আপনার সঙ্গে প্রথম দিককার সম্পর্ক কি শেষ পর্যন্ত অটুট ছিল উত্তম কুমারের? দেখা সাক্ষাৎ অনিয়মিত হয়ে পড়লেও আমার প্রতি ওর কোনো শ্রদ্ধার অভাব কোনো দিন দেখিনি। একদিনের ঘটনা বলি। নিদানবন্ধু বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি রমেশ মিত্র স্ট্রিট দিয়ে হাঁটছি, হঠাৎ একটা গাড়ি পাশে এসে থামলো। গাড়ির ভেতর থেকে উত্তম কুমার ঝটতি বেরিয়ে এসে আমার টিপ করে একটা প্রণাম সেরেই খুশি খুশি মুখে বলল, আজ গুরুদর্শন পেয়েছি, দিনটা ভালো যাবে। বলেই এক প্যাকেট সিগারেট আর একটা দেশলাই সামনের দোকান থেকে কিনে আমার হাতে তুলে দিয়ে গাড়িতে উঠে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই দিগন্তে মিলিয়ে গেল উত্তম কুমারের গাড়ি। দূর থেকে কয়েকটা ছোড়া ব্যাপারটা লক্ষ্য করেছে। তারা ছুটে এসে আমায় পাকড়াও করে, যথারীতি ঐকতান, দাদা উত্তম কুমার না? আমি ওদের এড়াতে গম্ভীর মুখে বলি, কে উত্তম কুমার? যে আমায় সিগারেট সাপ্লাই করে। আপনি কোনো দিন উত্তমবাবুকে আপনার গানের আসরে সঙ্গে করে নিয়ে যেতেন? ও নিজেই অনেকবার গেছে, তবে আমায় নিয়ে এমন বাতিক করতো যে আমার মুড নষ্ট হয়ে যেত। যেমন আমায় কিভাবে সাজাবে তা নিয়ে ওর রিসার্চ, চুলটা কেমনভাবে আঁচড়াতে হবে, কী জামা কাপড় পরতে হবে, পাউডার কতক্ষণি মুখে লাগাতে হবে। ওর মতন আরও একটি ছেলে ছিল, তার নাম বিভাস চট্টোপাধ্যায়। তারও এই একই ধরনের পাগলামি। কোন হাতে কোথা ধরবো, কোন স্টাইলে তা নিয়ে পরামর্শ দিত। দুজনে মিলে আমায় ভয়ানক বিরক্ত করত। একবার আবার উত্তম আমায় সিনেমায় নামাবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমার মা ছিলেন অত্যন্ত গোঁড়া। উত্তমের প্রস্তাব শুনে ওর ওপর দারুণ ক্ষেপে গিয়েছিলেন। আমায় ফিল্মে নামাতে না পারলেও আমায় দিয়ে ফিল্মের একটা গানের সুর করায়। জানি ছবির নাম তো সব্যসাচী। হ্যাঁ, গানটির গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। যা পেলি সব খেলি তুই একদিনে, ও আমার রসের নাগর কি খাওয়াবি কাল কিনে, শিপ্রা বসুকে দিয়ে গাইয়েছিলাম। লোকে খুব নিয়েছিল। ছবিটি প্রিয়া সিনেমায় মুক্তি পেতে উত্তম আমায় পাস দিয়ে যায়। আমায় দিয়ে একটা গোটা মিউজিক্যাল ছবি করাবার স্বাদ ছিল উত্তম কুমারের। যমুনা পুলিনে ভিখারিনী বলে একটা ছবিও ঠিক করেছিল। একদিন ওর বাড়িতে আমায় ছবিটার একটা সম্ভাব্য সিকোয়েন্স শুনিয়ে জানতে চাইলো ওখানে কোন ধরনের গান মানানসই হবে। আমি সঙ্গে সঙ্গে ওর বাড়ির পিয়ানোটা হারমোনিয়ামের স্টাইলে বাজিয়ে প্রথমে সুর একটা, তারপরে ওই সুরে আরেকটা গান শোনালাম। উত্তম কুমারের পছন্দ হয়, উচ্ছ্বাসে মন্তব্য করে, আহা বড় সুন্দর। গানটা আরেকদিন রাত্রিবেলা শুনেছিল। কদিন বাদে ছবিটার উপযোগী কিছু ঠুমরিও শুনতে চেয়েছিল। আসলে ছবিটার চিন্তা ওর মাথায় ঘুরছিল, কিন্তু ওর স্বপ্ন আর পূরণ হয়নি। কারণটা তো আপনাদের জানা, উত্তমের আকস্মিক মৃত্যু। তবে আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে কাল তুমি আলেয়ার সুরারোপ করা ছাড়া উত্তমবাবু নিজের পরিচালিত বনপলাশীর পদাবলী ছবির আবহ সঙ্গীতের নির্দেশনাও নিজেই দিয়েছিলেন। প্রশংসিত হয়েছিল সে কাজ। নচিকেতা ঘোষের সুরে নবজন্ম ছবিতে সকণ্ঠে গান গেয়েও খ্যাতিলাভ করেছিলেন তিনি। তা হবে না কেন? উত্তম গান বুঝত বই কি। চলতি রাগরাগিনী সম্বন্ধে খুবই স্বচ্ছ ধারণা ছিল তার। লয়ের ব্যাপারটাও আয়ত্ত করেছিল, যদিও খুব সূক্ষ্ম দানাগুলো গলায় আনতে পারতো না। আসলে উত্তমবাবু গানের সঙ্গে কোনোদিনও পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েননি। উনি নিজেও বলেছেন, শত ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু আমার গানকে কোনোদিনও ভুলে যায়নি এবং এর জন্য স্ত্রী গৌরীদেবীর কাছেও ঋণ স্বীকার করেছেন। আরও একটা অনুকূল ব্যাপার ছিল, আপনার সান্নিধ্যে এবং শিক্ষায় উত্তমবাবু যেমন সঙ্গীত সম্বন্ধে উদ্বুদ্ধ হয়েছিলেন, তেমন নচিকেতা ঘোষ, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র প্রমুখ শিল্পীদের নিয়মিত সাহচর্য এবং সুযোগ পেলেই এদের কাউকে না কাউকে নিয়ে বাড়িতে ঘরোয়া বৈঠকে গানের আসর বসানো তার অনুরাগকে সজীব রেখেছিল, তাই না? হ্যাঁ, ভালোবাসা যে ছিল তা বলার অপেক্ষা রাখে না। নিদানবন্ধুবাবুকে জিজ্ঞাসা করলাম, জ্যোতিষশাস্ত্র বিশারদ হিসেবেও আপনার খ্যাতির কথা শুনেছি। উত্তম কুমারের কোনো ঠিকুজি কুষ্টি আপনি করেছিলেন? না, তবে ওর এক বন্ধু তারার পীড়াপিড়িতে আমি ওর হরোস্কোপ দেখে 3 জায়গায় মার্ক করে লিখেছিলাম হেভি ফেটাল। এটা উত্তমের মৃত্যুর মাস 3-4 আগের ঘটনা।
আর একবার মাদ্রাজে শুটিং করতে যাবার আগে সাবধান করে দিয়েছিলাম, দুর্ঘটনা ঘটতে পারে, হুঁশিয়ার থাকো। ঘটেও ছিল। উত্তম একটা গাছের ডাল ধরে কোনো রকমে বেঁচে যায়। উত্তমবাবুর জ্যোতিষ সম্পর্কে কি খুব আস্থা ছিল? এ ব্যাপারটায় ও অন্যদের দ্বারা প্রভাবিত হতো, ক্যারেড বাই আদার্স। একদিন ওর হাতের সোনার ব্যান্ড দেখে প্রশ্ন করায় জানালো ওর ভেতরে নীলা, পান্না, চুনি ইত্যাদি স্টোন আছে। আমি খোঁজ করতে জানলাম কে একজন শান্তি ভট্টাচার্যর পরামর্শে এই সব ধারণ করেছে। ছবি সেন নামে আরও একজন নাকি তার পরামর্শদাতা ছিল। আমি বিরক্ত হয়ে উত্তমকে বলি, আর কয়েকটা চাপাও না, ডাক্তারখানার সব ওষুধ একসঙ্গে গিলে ফেললে ক্ষতি কি? আপনি নিজে কিছু একটা সাজেস্ট করেননি? না করে লাভ হতো না, কারণ ও তখন অন্যের কথায় নাচছে। যে চূড়োয় ও উঠেছে সেখান থেকে আচমকা পড়ে না যায়। ছবি করার সাহস হারিয়ে ফেলছিল। একটা আশ্চর্য ব্যাপার হলো, নিদানবন্ধু বন্দ্যোপাধ্যায় উত্তম কুমারের সঙ্গীত শিক্ষাগুরু এবং অন্তরঙ্গ বন্ধু সদৃশ হয়েও তার সঙ্গে কোনো ছবি তোলেননি। পরিহাস ছলে ছাত্র প্রায় উস্কানি দিত, আমার সঙ্গে ছবি তুলে ছাপান, আপনার রাতারাতি নাম হবে। গুরুর ভাববেগহীন উত্তর ছিল, তোমায় আঁকড়িয়ে আমার নাম করার বিন্দুমাত্র বাসনা নেই উত্তম। আমি আমার জগতে যেমনটি আছি তেমনটিই থেকে যাব, তুমি থাকো তোমার ভুবনে। নিদানবন্ধু বন্দ্যোপাধ্যায়ের এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গেছে। উনি আছেন ওনার স্বমহিমায়, আর না থেকেও প্রবলভাবে রয়ে গেছেন উত্তম কুমার মানুষের স্মৃতিতে, বাংলা বাঙালির চলচ্চিত্রের ইতিহাসে। এতক্ষণ আপনারা শুনলেন মহানায়ক উত্তম কুমারের অজানা সঙ্গীত শিক্ষার কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।